আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বাংলা প্রথম বইয়ে নতুন করে একটি কবিতা সংযুক্ত হয়েছে। কবিতাটির নাম হলো অন্ধবধূ, লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। এই কবিতা নিয়ে সকল খুঁটিনাটি বিষয়ে আমরা আলোচনা করব। কি কি পরীক্ষায় আসতে পারে, কোথা কোথা থেকে এমসিকিউ হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল সহ আমরা সবকিছু নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। চলো আমরা এখান থেকে শুরু করি। অন্ধবধূ। যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করে 1887 সালে, মৃত্যুবরণ করে 1948 সালে। যতীন্দ্রমোহন বাগচি জন্মসাল এবং মৃত্যুসালগুলো তোমরা একটু দেখে নিও। পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানসের একটা প্রধান বৈশিষ্ট্য, তার মানে তার কবিতার প্রধান বৈশিষ্ট্য থাকে পল্লীপ্রীতি, মানে গ্রামের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে তিনি লিখে থাকেন। নিঃসর্গ সৌন্দর্যে চিত্ররূপময় রচনার গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মেচনে তিনি প্রয়াসী হয়েছেন। তিনি গ্রাম বাংলার বিভিন্ন স্নিগ্ধ রূপ দেখে তিনি প্রভাবিত হয়েছেন। গ্রাম জীবনে অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। তার কাব্যগ্রন্থসমূহের মধ্যে আছে লেখা, রেখা, অপরাজিতা। এটা গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে দেখে নিবে। অপরাজিতা, এরপরে হলো যে নাগকেশর, বন্ধুর দান, এগুলো একটু দেখে নিও তোমরা। এরপর আমরা ডিরেক্ট কবিতায় চলে যাই। পায়ের তলায় নরম ঠেকলো কি, এটা এই কবিতার প্রথম লাইন। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে নিয়ে লেখা এই কবিতা, যেমন হলো অন্ধবধূ, একটা অন্ধ মেয়েকে নিয়ে, এখানে একটা অন্ধ বউকে নিয়ে লেখা, এবং তার যে অনুভব করে কিভাবে চলে সেই বিষয়গুলো নিয়ে, তাদের জীবনটা কেমন দুঃখ কষ্টের হয় এবং কেমন হয় সেটা নিয়ে এখানে লিখেছেন। এখানে ফুলের কথা আছে, বকুল ফুল, জ্যৈষ্ঠ মাসের কথা আছে, কোকিলের ডাকের কথা আছে, দক্ষিণ দিকের কথা আছে, আষাঢ় মাসের কথা আছে। এছাড়া আমরা কবিতায় আরও কিছু ইনফরমেশন দেখব। পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চলো না ঠাকুরজি। এখানে বিষয়টি বোঝাতে চেয়েছে তার সঙ্গে যে ঠাকুরজি নামে বা যে তার পরিচিত কেউ ছিল তার সঙ্গে, তাকে বলছে মানে আস্তে হাঁটার জন্য, কারণ সে বুঝতে চায় পায়ের নিচে কি আছে, সেটা অনুভব করতে চায়। এরপরে দেখো, এরপরের লাইনগুলোতে কি আছে। ওমা এই যে ঝরা বকুল নয়, তাই তো বলি বসে দৌড়ের পাশে। মানে সে এখন বলছে যে অনুভব করে দেখছে যে এটা একটা বকুল ফুল, মানে ঝরা বকুল। তাই সে বলছে যে গত রাতে সে যে দৌড়ের পাশে বসেছিল, সেখানে বসে সে অনুভব করে বুঝতে পারছিল যে বকুল গাছের অনেক ফুল ঝরে পড়েছে। রাত্রিরে কাল মধুমদির বসে আকাশ পাতাল কতই মনে হয়। এখানে হচ্ছে যে কি, ও যে গতকালকে রাতে বসেছিল, সে অনুভব করছিল যে অনেকগুলো বকুল ফুল ঝরার কারণে একটা সুগন্ধ ছড়াচ্ছিল, এবং সে সেখানে বসে বসে আকাশ পাতাল অনেক কিছুই ভাবছিল। হয়তো সে ভাবছিল যে তার ভবিষ্যৎটা কেমন হবে, অথবা সে তার অতীতের বিভিন্ন স্মৃতি মনে করছিল। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। এখানে বলছে যে জ্যৈষ্ঠ মাস আসতে আর কদিন দেরি, বা আমের গায়ে কি হলুদ রঙের যে বর্ণটা আসে সেটা কি দেখা যাচ্ছে। সে নিজে তো দেখতে পায় না, তাই সে অন্যকে এই কথাটা জিজ্ঞাসা করে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন দেখো বলছে অনেক দেরি, কেমন করে হবে। এখন সে বলছে অনেক দেরি, এত দেরি হবে কেন, কেমন করে হবে। কোকিলের ডাক, মানে সে কোকিলের ডাক অনেক আগেই শুনেছিল। কোকিলের ডাক, গ্রীষ্মের আগমন, সে বুঝতে পারে যে গ্রীষ্ম আসারই তো কথা, এখনো দেরি হচ্ছে কেন। কোকিল ডাক শুনেছি সেই কবে, দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই। মানে সে বলছে কোকিলের ডাক তো সে অনেক আগেই শুনেছে, দক্ষিণা হাওয়া এখনো কি বন্ধ হয়নি। মানে দক্ষিণা হাওয়া এবং কোকিলের ডাক এই দুটাই গ্রীষ্মের আগমন হিসেবে এখানে দেখানো হয়েছে। একটু ভালো করে জেনে নিবে, এই দুটোকে এখানে কিসের আগমন, গ্রীষ্মের আগমন হিসেবে দেখানো হয়েছে। দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনই সংখ্যা লাগে, পা পিছলে তলিয়ে যদি যাই। মানে সে বলছে দিঘির ঘাটে নতুন সিঁড়ি জেগে উঠেছে, এবং সেই সিঁড়িগুলোতে শ্যাওলা লেগে আছে, এবং সে সংখ্যা করছে, মানে সে ভয় পাচ্ছে যদি পা পিছলে সে পড়ে যায় তাহলে। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। এখানে এই দুই লাইন দ্বারা অনেক কষ্টের কিছু বোঝানো হয়েছে। যেমন ধরো, সে বলছে আমি যদি পা পিছলে পানিতে পড়েই যাই এটা অতটা খারাপও হবে না, পা পিছলে পড়ে গিয়ে আমি যদি পানিতে ডুবে মারা যাই তাহলে আমার এই যে অন্ধত্বের যে কষ্টটা সেটা অ্যাটলিস্ট চুকে যাবে। তো সেখানে অনেক কষ্ট বা সে আক্ষেপ করে কথাগুলো বলছিল। দুঃখ নাইকো সত্যি কথা শোনো, অন্ধ গেলে কি আর হবে বোন। এখানে সে তার পাশে থাকা তার বোনকে হয়তো বলছে
যে আমি চলে গেলে কী বা হবে, আমি তো এমনি অন্ধ, চলে গেলে তেমন কেউ কষ্ট পাবে না বা কারো কোনো কষ্ট হবে না, উল্টা অন্যের কষ্ট চুকে যাবে। বাঁচবি তোরা, দাদা তো তোর আগে, মানে বলছে যে তুই আর দাদা তো আছোস, আর আমার কি প্রয়োজন, আমি মরে গেলেও কিছু আসে যায় না। এরপরে দেখো এখানে আরও কিছু লাইন আছে। এই আষাঢ়েই আবার বিয়ে হবে, তাহলে মাসের কথাটা একটু মনে রাখবে। বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখিবি তখন প্রবাস কেমন লাগে। সে বলছে যে এই আষাঢ়েই তার স্বামী বিয়ে করবে, এবং বিয়ে করে নতুন বউ নিয়ে আসলে যে নতুন বউ আনার পর তার প্রতি যে তার মায়া কমে যাবে, মানে আগের বউয়ের প্রতি যে ভালোবাসা কমে যাবে, এবং তখন সে অন্ধকার মানে আসল অন্ধকার সে দেখতে পাবে, তখন সে বুঝতে পারবে যে আসলে অন্ধকার কেমন লাগে। এরপরে দেখো কি বলেছে, চোখ গেল এই চেঁচিয়ে হলো সারা, মানে এখানে বোঝাচ্ছে যখন তার হয়তো কোনো একটা কারণে চোখ চলে গেল, তখন আশেপাশে মানুষ চেঁচামেচি শুরু করলো যে ওই চোখ গেল ওই চোখ গেল, মানে এরকমভাবে চেঁচামেচি শুরু করলো। আচ্ছা দিদি কি করবে ভাই তারা, মানে এখন ওর দিদি হয়তো ও বোন হয়তো ওকে বলছে যে তারা কি করবে, জন্ম লাগে গিয়েছে যার চোখ, মানে যারা জন্ম থেকেই অন্ধ, যারা জন্ম থেকে অন্ধ তাদের জন্য তো এই চিৎকারটুকুও হয় না। এরপর দেখো কি বলেছে, কাদার সুখ যে বারণ তাহার ছাই, কাঁদতে পেলে বাঁচত যে সে ভাই, কতক তবু কমতো যে তার সুখ, মানে সে বলছে যে আমি যদি একটু কান্না করতে পারতাম তাও আমার একটু সুখ মানে কষ্টটা একটু কমে যেত, কিন্তু যাদের চোখ নেই তাদের যে কান্নার অধিকারটুকুও নেই, এবং এটা দিয়ে আসলে বুঝিয়েছে যে এই যে যাদের চোখ নেই তাদের প্রতি আসলে আশেপাশের মানুষরা তেমন একটা সহানুভূতিশীল আচরণ দেখায় না। এরপর দেখো চোখ গেল তাহার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার কাছে। এখানে বলে যে চোখ গেল, ধরো যারা জন্মের পর কোনো কারণে চোখ চলে যায় তাদের তো তাও ভরসা থাকে বা মানুষ তাদের খোঁজ খবর হলেও নেয়, কিন্তু চক্ষুহীনারা মানে যারা জন্ম হতে চোখ ছাড়া বা জন্ম হতে যারা অন্ধ তাদেরকে কিন্তু কেউ খোঁজ খবরও ওইভাবে নেয় না। টানিস কেন কিসের তাড়াতাড়ি, এখন সে বলছে তার সাথে যে আছে হয়তো ও ওকে টানছে বাড়িতে যাওয়ার জন্য, সেই তো ফিরে যাব আবার বাড়ি, যে ঘুরে ফিরে তো আবার সেই বাড়িতেই যেতে হবে, একলা থাকা সেই তো গৃহকোণ, মানে সেই তো তার ঘুরে ফিরে ওই ঘরের মধ্যে এক কোণে পড়ে থাকবে, কেউ তার তেমন একটা খোঁজ খবরও নিবে না। A+ পেতে চাইলে যা তোমাকে করতে হবে, এবং 30-এ 30টা MCQ হতে হলে যা তোমাকে করতে হবে তা নিয়ে একটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি আমি। দেখো এগুলো হলো যে তোমাদের বইয়ের দাগানো PDF, মানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে দাগানো আছে, এমনভাবে দাগানো আছে যে এর বাইরে থেকে MCQ হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই বললেই চলে। প্রতিটা বিষয়ের ওপর SSC HSC এর সকল বিষয়ের ওপর এখানে খুঁটিনাটিভাবে দাগানো আছে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে গিয়ে মেসেজ করলে হয়ে যাবে। এই দেখো এটা তোমাদের অ্যাকাউন্টিং বই, এখানেও এটা এমনভাবে দাগানো আছে যে এর বাইরে MCQ হয় না, পুরো বইটি আছে। আসলে সবগুলো বই আলাদা আলাদা করে দেখানো সম্ভব না, এটা তোমাদের শুভা কবিতা, যেসব লাইনগুলো আছে সেগুলাই এখান থেকে আমরা সুন্দর করে আন্ডারলাইন করে খুঁজে বের করেছি, এগুলাই বারবার পরীক্ষা এসেছে এবং আসবে সামনে। তোমাদের যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, যাদের বই দাগানোর সুযোগ হয় নাই বা নিজেরা দাগালে MCQ কমন পড়ে না, তারা চাইলে আমাদের থেকে PDF গুলো নিতে পারো কালেক্ট করে। আশা করছি এগুলো তোমাদের অনেক বেশি কাজে দিবে। প্রতিটি PDF থেকে যাতে 100% কমন পড়ে আমরা ওইভাবে করে PDF গুলো রেডি করেছি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাদের সাথে কথা বলে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে, সেখান থেকে আমরা তোমাদের সাথে কথা বলে তোমরা কোনটা প্রয়োজন আছে সেটা তোমরা চাইলে নিতে পারো। তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন, মানে এই স্নিগ্ধ শীতল বাতাসে সে যেন একটু দুঃখের আলাপ বা কথোপকথন করতে পারছে, তার এতে ভালো লাগছে। এবং এই স্নিগ্ধ শীতল জল তার কাছে মায়ের স্নেহের মতো লাগছে, যেমন ধরো পরশ তাহার মায়ের স্নেহের মতো, বা এই স্নিগ্ধ শীতল জলে তার কাছে মনে হচ্ছে মায়ের স্নেহের মতো। ভুলিয়া খানিক মনের ব্যথা যত, মানে এতে সে তার কিছুটা মনের ব্যথা মানে ভুলে থাকতে পারছে। এই লাইনগুলো এখানে বুঝিয়েছে। শব্দার্থ ও টিকা, শব্দার্থ ও টিকার মধ্যে এখানে যেগুলো দাগ দেওয়া আছে এগুলো একটু করে তোমরা দেখে নিবে, কিন্তু পাঠ পরিচিতিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। এর পাশাপাশি MCQ পর্ব প্রয়োজন হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এরপর দেখো পাঠ পরিচিতি। সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করে, মানে এখানে যারা দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে এই সমাজ অনেকটা অবহেলা করে। দৃষ্টিহীনেরা নিজেরাও নিজেদেরকে অসহায় ভাবে, কিন্তু ইন্দ্রিয় সচেতনতা দিয়ে
এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। মানে ইন্দ্রিয় সচেতনতা মানে হাত পা বা তাদের চোখ নাক কান চোখ না থাকা সত্ত্বেও তারা অনুভব করে করে চাইলে চলতে পারে। পায়ের নিচে নরম বস্তুর অস্তিত্ব, কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন, অনুমান, এই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। তোমরা যদি এই টপিক থেকে সৃজনশীল আনসার করতে চাও তাহলে এটার কোনো বিকল্প নেই, ভালো করে এটা পড়তে হবে তোমাকে। কবিতাটিতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা সংবেদনশীলতার ভাষায় প্রকাশিত হয়েছে।